না, আমি ঠিক আছি। কিছুক্ষণ গল্প করতে সকলে বেরিয়ে গেল। মোনার শরীর আর সইছে না, উঠে দাঁড়ায় ব্যাগ নিয়ে। ইমরানের কেবিনের সামনে এসে নক করতে অনুমতি এলো ভেতরে যাওয়ার। ল্যাপটপে কাজ করছে ইমরান। মোনা ক্ষীণ স্বরে বলল, আমার তো কাজ শেষ, বাসায় যাব। চোখ তুলে ইমরান মোনার দিকে লক্ষ্য করলো। 15 দিনে অনেক পরিবর্তন। মেপে মেপে কথা বলছে, শাড়িতেও আজ বেশ পরিণত লাগছে। ল্যাপটপ শাটডাউন করে বলল, বসো, আমি ফ্রেশ হয়ে আসছি, একসাথে বেরোবো। সোফায় মাথা এলিয়ে হেলান দিতেই মনে হলো রাজ্যের ক্লান্তি ছেয়ে এসেছে, চোখ লেগে গিয়েছে। ইমরান ওয়াশরুম থেকে বের হয়ে দেখতে পেল মোনা ঘুমিয়ে পড়েছে। ফোন করে পিয়নকে বলেছিল 1 কাপ গরম দুধ নিয়ে আসতে। সেটা নিয়ে মোনার পাশে বসলো। ওর কপালে হাত দিতেই চোখ খুলে ফেলল মোনা। দু চোখে ক্লান্তি আর ঘুমের রেশ। হেলে পড়ছিল মোনা। কাছে ঘেসে মোনাকে বুকে আগলে নিয়ে বলল, নাও একটু খাও। ভেঙে ভেঙে বলল, মমি আসবে, পারবো না। পারবে, অল্প। ঘুমের রেশ কাটেনি। ইমরানের দিকে তাকিয়ে দেখে হাতে দুধের কাপ। মোনার মনে হলো স্বপ্নে ইমরানকে এত কাছে দেখছে। মোনা নড়ে চড়ে বসতেই ইমরান একটুখানি দুধ মোনার মুখে দিল। বাধ্য শিশুর মতো মুখে নিল। বুঝতে পারছে না বাস্তব পৃথিবী এবং ঘুমন্ত জগতের তফাৎ কি। ঘুমের রেশের মাঝে ইমরান খাইয়ে দেয় সবটুকু। দুধটুকু খাইয়ে ইমরান প্রশ্ন করল, কিছুক্ষণ পর যাবে, একটু ঘুমাবে? ইমরানের প্রতিটি কথা কর্ণে ধ্বনিত হচ্ছে। ঘুমের কারণে কথা বাড়ানোর শক্তি নেই। মাথা নেড়ে কোনো রকমে বোঝালো ঘুমাবে। কাত হয়ে ঘুমিয়ে পড়ল ইমরানের বুকে। এসির টেম্পারেচার সামান্য কমিয়ে ইমরান গায়ের ব্লেজারটা মোনার গায়ে দিল। সেন্টার টেবিল টেনে মোনার পা থেকে জুতা জোড়া খুলে দিল। নতুন জুতা পায়ে দিয়েছে, আন্দাজ করা যাচ্ছে। লাল হয়ে আছে পা দুটো। আলতো হাতে পায়ের তালুতে পায়ে ম্যাসেজ করে দিচ্ছে। মোনা ঘুমে আচ্ছন্ন, কপালে উষ্ণ পরশ দিয়ে বুকের মাঝে আগলে রাখল স্ত্রীকে। এর মাঝে মোনার ফোন বেজে উঠলেই ইমরান ধরল। আইরিন বেশ অবাক হলো ইমরান এসেছে শুনে। ঈশান বলেনি, সারপ্রাইজ দেবে তাই। ফোনে আইরিন জানালো আজ মোনার কিছু টেস্ট করাতে হবে। ইমরান ফাইল পাঠিয়ে দিতে বলে নিজেই ডাক্তারের কাছে নিবে জানিয়ে বোনকে আশ্বস্ত করলো। সুখের সময়ের পরিসর খুব কম, আনন্দে কেটে যায়। মোনার আজকের ঘুম শরীরের সব রকমের ক্লান্তি এক ঝলকে মুছে দিল। চোখ খুলে নিজেকে আবিষ্কার করলো ইমরানের বুকে। নড়ে চড়ে উঠতে ইমরান সাবধান করলো। আস্তে। ইমরানের দিকে তাকিয়ে দেখে মোনার দিকে তাকিয়ে হাস্যোজ্জ্বল মুখ। মোনার পা দুটো তখন ইমরানের কোলে। হতচকিত হয়ে পা সরাতে গেলেই মৃদু ধমক খেলো। মোনালিসা, আস্তে, কি হয়েছে? আমতা করে বলল, সরি, আমি খেয়াল করিনি ঘুমের মাঝে। কেন সরি? তোমার পা আমি তুলেছি। আমার মনে হলো ঘুমের মাঝে পা ব্যথা করছে, টান লাগছে। বলেছিলে একবার, এটা খুব স্বাভাবিক। শরীরে ব্যথা বাড়বে সময়ের সাথে সাথে। এখন ব্যথা আছে? অনেকটা কম। আমি কি আপনাকে ঘুমে অনেক জ্বালিয়েছি? না, একদম জ্বালানি। শরীর যখন এত খারাপ, গাড়িতে বললে না কেন? অফিসে না আসলেই তো হতো। মামা বলল সাইন লাগবে, কাজ পিছিয়ে যাবে তো। আচ্ছা, এখন ওঠো, একটু ফ্রেশ হও, আমাদের হসপিটাল যেতে হবে। মোনা বিস্মিত হয়ে বলল, কেন? কার কি হয়েছে? তোমার আজ টেস্টের ডেট আছে, ভুলে গেলে কি করে? মোনা জিভে কামড় দিয়ে বলে, ইস, একদম ভুলে গিয়েছি। কি যেন হয়েছে, সব ভুলে যাচ্ছি। সব মনে রাখতে হবে না, মনে রাখার জন্য আমি আছি। তাড়াতাড়ি যাও, রাস্তায় জ্যাম পড়তে পারে, বাসায় ফিরে বিশ্রাম নেবে। মোনা বের হতেই দুজন বেরিয়ে পড়ল হাসপাতালের উদ্দেশ্যে। মোনা গাড়িতেও কেমন যেন নিস্তেজ। ইমরান কাছে টেনে জিজ্ঞেস করলো, শরীর বেশি খারাপ লাগছে? মাথা নাড়িয়ে জানালো না। তবে চুপ করে আছো যে? কথা বললেই ভুল করব, আবার বকা দেবেন, আবার রাগ করবেন। ইমরান গম্ভীর। মোনাকে কাছে ডাকলো, শক্ত করে ধরে বলল, কেন রাগ করব? আমি কথা বেশি বলি? কে বলেছে? নিজেই বুঝতে পেরেছি। বেশি বুঝবে না, তুমি অবশ্যই কথা বেশি বলবে। আমার বাচ্চাটা কি গোমরা হবে নাকি? আমি চাই তোমার মতো চটপটে হোক, নেচে লাফিয়ে বেড়াক। মোনার মাথা নত। ইমরান মুখ তুলল আজলে। মোনা তাকিয়ে বলল, আমি তো বোকা। কে বলল? ঠিক সময়ে বুদ্ধি কাজে লাগাও কম, নতুবা ঠিকঠাক আছে। এখনো রাগ করে আছেন? দীর্ঘশ্বাস ইমরানের। কিছু একটা ভেবে বলল, তোমরা যা করেছো সহজে কি রাগ পড়ার মতো?
না। সিরিয়াস ভঙ্গিতে ইমরান বলতে থাকলো, ঈশানকে একা ছাড়তে চাওনি বা ওর নিরাপত্তার জন্য করছো তাও মানলাম, কিন্তু আমার ছোট বাচ্চাটার কি দোষ? তোমাদের দুজনের ভুলের মাসুল ও কেন দেবে? কিছু হলে আমি নিজেকে মাফ করতে পারতাম। ঈশান যদি সেদিন একা বের হতো, বিশ্বাস করো আমি তোমার দিকে একবারও আঙুল তুলতাম না, কারণ আমি আগেই টের পেয়েছি ঈশান এসব করছে। হাম্মাদ, সোহান, রবিন এবং সজীব সকলেই জানতো ঈশান কিছু একটা করবে। তুমি থাকাতে সবাই ঘাবড়ে গিয়েছে। ঈশানকে হ্যান্ডেল করাটা কঠিন না, তোমাকে সহ হ্যান্ডেল করাটা ওদের জন্য অস্বস্তিকর ছিল। আল্লাহ সহায় হয়েছে, তাই তোমরা আমার সামনে। যখনই শুনলাম সাথে তুমি আছো, আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। ইনস্টিং বারবার বলছে ইমরান তুই সব হারাবি, কি আছে আমার তোমরা ছাড়া? মোনার দু চোখে পানি। ইমরান চোখের পানি মুছে দিয়ে বলল, যা হয়েছে অনেক হয়েছে, আর কাঁদতে হবে না। যেহেতু গত 15 দিন কষ্ট পেয়েছো আমার দ্বারা, তাই খুব সরি। তবে একথা একদম ঠিক নয়, কষ্ট দিয়েছি। এত ছোটাছুটিতে ছিলাম বাবাকে নিয়ে, বাসায় ফোন দিয়ে সবার সাথে কথা বলবো সেই উপায়ই ছিল না। হ্যাঁ, শুনেছি আমি। আপা আর ঈশান তো বলে যে আপনি জেদ করে কাউকে ফোন দেননি। এটা ভুল ধারণা। জেদ দেখাতে হয় সামনাসামনি, দূর থেকে জেদ দেখায় কাপুরুষ। আমি দূরে জেদ দেখাই না। অবশ্যই খোঁজ নিতাম পরিবারের, কিন্তু কেমো দেওয়ার পর বাবা শরীর এত কোলাপস করেছিল আমি ঘাবড়ে গিয়েছিলাম। বাবা এখন কেমন আছেন? এখন আলহামদুলিল্লাহ স্টেবল। হসপিটাল থেকে যাবে নাকি দেখে আসতে? মোনা ঠোঁট প্রশস্ত হাসি দিয়ে বলে, হ্যাঁ, প্লিজ নিয়ে যাবেন। ইমরান সম্মুখ গ্লাসে নজর রেখে মুচকি হেসে বলল, এভাবে হাসলে নিয়ে যাব। মোনা হেসে দিল। ভেতরটা শান্তি পাচ্ছে, মানুষটার রাগ কমেছে। গেটের কাছে গাড়ি থামিয়ে দিল ইমরান মোনার অনুরোধে। গাড়ি থেকে নেমে মোনা একাই ভেতরে ঢুকলো। একপাশে দাঁড়িয়ে মাথার হিজাবটা খুলে নিল। ইমরান পেছনে দাঁড়িয়ে আছে। বাড়ির রাস্তা ছেড়ে বাগানে নেমে গেল জুতা জোড়া একপাশে রেখে। সন্ধ্যা নেমেছে বহু আগে, হাওয়ার তেজ বেড়েছে। এক হাতে ব্যাগ হিজাব, অন্য হাতে চুলের ক্লিপটা খুলে দিতেই কেশরাজি কাঁধ বেয়ে নেমে এলো। বাতাসে কামিনীর গন্ধ শোভা পাচ্ছে। এলোমেলো হাঁটছে মোনা, পেছনে ইমরান। টুপ করে বৃষ্টির ছিটা পড়ল কপালে। চোখ বন্ধ করে মোনা বলে উঠল, ইমরান সাহেব, আমি 4 বছর আগে এখানে বসে মিন্নির সাথে খেলতে খেলতে আপনাকে চ্যালেঞ্জ ছুড়েছিলাম, মনে আছে? মুগ্ধ হয়ে মোনাকে দেখছে ইমরান। মনে হলো যেন কন্যার ভেতরের বন্দি আত্মা আজ ছাড়া পেল গহীন কারাগার থেকে। কেমন প্রজাপতির মতো খোলা আকাশে ওরার স্বাদ অনায়াস লুফে নিচ্ছে। অলকানন্দা ছিঁড়ে কানে গুজল নিজে। অপেক্ষা করেনি ইমরান গুজে দেওয়ার। সেই 4 বছর আগেও ছাদের গাছ থেকে অলকানন্দা ছিঁড়ে কানে গুজেছিল। কেউ একজন বলেছিল সুন্দর সময় ফিরে আসে। আজ হয়তো সেই দিনটা। বৃষ্টির ফোঁটা বাড়ছে। গলায় নমনীয়তা রেখে ইমরান বলল, ভেতরে চলো। একটু পর। বৃষ্টি বাড়ছে, ক্ষতি হবে। সুস্থ হলে তখন ভিজবে, বারণ থাকবে না। আমি তো সুস্থ। মা হওয়া কি অসুস্থতা? না, মা হওয়া নিয়ামত, যা সবাই পারে না। তবে আজ সুস্থ নাও। আচ্ছা, আমি কি অযোগ্য মা? ইমরান এগিয়ে এসে হাসল শব্দহীন। মোনা ডান হাত ধরে বাড়ির দিকে এগিয়ে গেল। পুনরায় মোনার প্রশ্ন, বলুন না, আমি কি অযোগ্য? বাড়ির ভেতর ঢুকে সিঁড়ির কাছে থামলো। সিঁড়ি ভাঙতে কষ্ট হবে ভেবে কোলে তোলা। মোনাকে কোলে তুলে বলল, যোগ্যতার সংজ্ঞা মুখে প্রকাশ করা যায় না। তবে বুঝবো কি করে আমি কতটা যোগ্য? আমার তো মা নেই। দরজার কাছে এসে মোনাকে নামিয়ে দিয়ে বলল, পুরোপুরি যোগ্য মা কিনা জানি না, কারণ আমি নিজেও যোগ্য বাবা নই। যোগ্য বাবা হলে 2 সন্তানের নিরাপত্তায় আমারও ঘাটতি থাকতো না। একটা কিছু ব্যবস্থা তো করতে পারতাম, সেটা করিনি তো। তাই যোগ্যতার সংজ্ঞা এক বাক্যে হয় না। তবে সন্তানের দিক থেকে বিবেচনা করতে গেলে তুমি অর্ধেক যোগ্য। ঈশানের মা হতে পেরেছ, ঐশানের পারোনি এখনো। হয়তো সে ধরনীতে আসলে পরিপূর্ণ মা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি এমন কাট কাট কথা বললেন কেন? ইমরান হেসে কলিং বেল চেপে বলল, মিথ্যা বললাম? মোনা মুখ ফিরিয়ে দরজার দিকে তাকালো। নূরজাহান বেগম দরজা খুলে নাত জামাই এবং নাতনিকে দেখে আনন্দে আটখানা। জড়িয়ে ধরলেন নাতনিকে। মামুন সাহেব এগিয়ে এলেন, ইমরানকে জড়িয়ে ধরল। একে একে সবাই মহা খুশি ওদের পেয়ে। মোনা ছুটে গেল বাবার রুমে। ওপরের ইউনিট আপাতত তালা। মিনা যেখানে থাকলেই সুবিধা। মা বাবা ভাই বোনের যত্নে থাকবে। মায়ের হাজবেন্ড শহরের বাইরে গিয়েছে কাজে, তাই শ্বশুরবাড়িতে বলেছে কিছুদিন বাবার বাসায় থাকবে। ভাইকে যত্ন করতে চায় পাশে থেকে। কম কষ্ট তো পায়নি ভাইটা। মিনাজ মেয়েকে পেয়ে খুশি হলো। প্রতিবার কেমো দেওয়ার পর একেবারে দুর্বল হয়ে যায়। মোনা বাবার শরীরের দিকে তাকিয়ে বলল,
আপনি এমন কাট কাট কথা বলেন কেন? বাবা যখন স্কুলে যেতাম অনেকে বলতো মনার বাবা অনেক স্মার্ট, মনার বাবার চুলগুলো অনেক ঘন, মনার বাবার ঘন কোকড়া চুল পেয়েছে। অথচ এখন আমার বাবার মাথায় চুলই নেই। এখন আমার বাবা আগের মতো শক্তিমান হয়ে ফাইট করতে পারে না। মিনাজ হাসি মুখ রেখে বলে, মোনার দোয়া ইনশাল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এখন মোনা কেমন আছে? বাবার বুকে মাথা রেখে বলল, মনা আলহামদুলিল্লাহ ভালো আছে। মোনার বাবার ছোট্ট পরি নাতনিটা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। তবে বুঝলে কি করে নাতিও তো হতে পারে। মন বলছে। ইমরান পাশে বসে বাবা মেয়ের খুনসুটি দেখছে। মিনহাজ ইমরানকে ইশারা দিয়ে প্রশ্ন করলো, চুপচাপ কেন? এমনি। কিছু বল। তোমাদের দেখছি। কি দেখছিস? ভাবছি তোমার মেয়েটাকে চড় মারলাম, কিছু বললে না। কেউ যদি আমার মেয়েটাকে চড় মারে তবে আমি কিভাবে ধৈর্য ধরবো? পারবি যদি তোর মেয়েও একটা ইমরান পাই, যদি তোর মেয়েও স্বামীর অবাধ্য হয়ে নাতি নাতনির জীবনের ঝুঁকির কারণ হয়, তখন আমি যা পারিনি তুই তাই পারবি? চরটা আমার মারা উচিত ছিল। আমার জায়গায় হলে চরটা তুই মারতি। ঈশানকে শাসন করার অধিকার যেমন মোনা অর্জন করেছে, মোনাকে শাসন করার অধিকার ইমরানের 1000 বার আছে। এখানে আমার আপত্তি করা সাজে না। ইমরান ঈষৎ হেসে মাথা নাড়ল। মিনহাজের দিকে তাকিয়ে বলল, আবারও সরি। ইমরান থাম, এ নিয়ে বেশ কয়েকবার বলেছিস। বলা ভালো, কৈফিয়ত তো সবাইকে দিই না, আর আমি সহজে মাফ চাইও না। তবে তুমি আপা তোমাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ না করলে অপরাধী হয়ে থাকবো নিজের কাছে। আমরা জানি তুই কি, আর বলতে হবে না। মোনালিসার দিকে তাকিয়ে বলল, মোনালিসা, তোমার প্রশ্নের উত্তর পেয়েছো? কোনটা? যোগ্যতা। তোমার বাবা একজন যোগ্য বাবা। মিনহাজ সহ বাকিরা ইমরান মোনার দিকে কৌতূহলী হয়ে বোঝার চেষ্টা করছে ইমরান কি বোঝাতে চেয়েছে। মিনহাজ কিছুটা আন্দাজ করে বলে উঠল, বাবা হিসেবে যোগ্য আমার চেয়ে তুই বেশি। নিজের ভুল বুঝতে পারার মতো কাজ কজন পারে? আমাদের ঈশান সেদিনের পর থেকে প্রতিদিন একটাই আফসোস করে যাচ্ছে, পাপাকে কষ্ট দিয়েছি। কিছুক্ষণ আগে এসেছিল সোহানের সাথে, আমাকে বলল। ইমরান বিস্মিত হয়নি, হাসছে আনমনে। সে জানে তার শিক্ষা বিফলে যাবে না। খানিকটা নড়বড়ে হয়, তবে সেই ভুল শুধরেও যায়। চরমভাবে বিস্ময় নিয়ে মোনা তাকালো ইমরানের দিকে। কণ্ঠনালী শব্দ প্রেরণে এমনি বাধা দিল যে মুখে রাস শব্দটুকু উচ্চারণ হলো না। মোনার মনে হলো শেখার অনেক কিছু বাকি এই মানুষগুলো থেকে। কখনো শিখেছে বাবার কাছে, কখনো বা ইমরান সাহেব, আর আজ ঈশান। মোনা শুকরিয়া আদায় করতে পিছপা হয় না। তার পাশে থাকা প্রতিটি পুরুষ তাকে আগলে নিয়ে নিজের করে। দাদি মোনার মাথায় হাত রেখে বলল, আমি মন থাইক্কা দোয়া করি আমার নাতির লাইগা সুখে থাও। রুমের মাঝে রং তুলির ছড়াছড়ি, গালে রং, হাতে রং। ইজেলে ক্যানভাস রেখে তুলির আঁচড় কাটছে একের পর এক। চুলগুলো সব গুছিয়ে মাথার ছাদে শঙ্খের কাঁটা দিতে আটকানো। এই কাঁটা কিনেছিল কক্সবাজার থেকে। ইমরান কিছু বিশেষ জিনিস সেবার কিনে দিয়েছিল। শঙ্খের কাঁটা, কাঠের আরশি, ঝিনুক মালা, ঘেরওয়ালা স্কার্ট। আজ সেই সব কিছুতে নিজেকে সাজিয়ে আঁকতে বসেছে সমুদ্র সৈকতের ছবি। ক্যানভাসে সমুদ্রের নীল সাদা জলরাশি যেন ফুটিয়ে তুলেছে বাস্তব প্রতিচ্ছবি। দুপা ছড়িয়ে ফ্লোরে বসে কাজ করছে। সারাদিন সবাই শুধু খেতে দেয়, শুতে বলে, কাজ করতে দেয় না। দেখতে দেখতে মোনার মা হওয়ার জার্নির 5 মাস। এই 5 মাসে ইমরানের যত্নের কোনো ঘাটতি হয়নি। মোনার এক একটা খায়েশ এক একভাবে সাধ্যের মধ্যে পূর্ণ করার চেষ্টায় আছে ইমরান। ইমরানের অনুপস্থিতিতে ঈশান থাকে পাশে। ডাক্তার মোনাকে রুটিন করে মাঝে মাঝে হাঁটতে বলেছে। একেবারে শুয়ে বসে থাকাটাও ঠিক নয়। প্রায় ভোরে ইমরান জগিং করে এসে বাগানে মোনাকে নিয়ে কিছুক্ষণ হাঁটে, গল্প করে, গাছের পরিচর্যা করে। আর পাশে শেফার্ডের সাথে দুষ্টুমি করে ঈশান। মিন্নিকে মোনার জন্য আনা হয়েছে এই বাড়িতে। উড়ে উড়ে বেড়ায় পাখিটা। দেখতে দেখতে মিন্নিও আজ অনেক বছর। মোনা চেয়েছিল উন্মুক্ত করে দেবে মিন্নিকে। খাঁচার দরজা খুলে দেওয়ার পর মিন্নি উড়ে তো গেলই না, বরং মোনার পিছে পিছে ঘুরে ঘুরে মুনিয়া মুনিয়া করে। মায়ের মুখে শুনতে শুনতে মিন্নি মাথায় সেট করে নিয়েছে মুনিয়া শব্দটা। আপাতত মোনার পাশে বসে রং করা দেখছে।
রং করতে করতে কক্সবাজারের সুন্দর প্রতিটি স্মৃতি ভেসে উঠল মনের কোণে। সেই রাত, ইমরানের ভালোবাসা সমুদ্রে ভেজা। আজ পরনে ইমরানের কিনে দেওয়া স্কার্ট আর একটা টপ। মেঝেতে বসতে বারণ করা সত্ত্বেও মাঝে মাঝে বসে। তবে আজ আইরিন সাহায্য করেছে। ইন্টারকমে কল দিয়ে রুবিনাকে ডাকলো। রুবিনা এসে ওঠালো মেঝে থেকে, উঠে বলল, রুবিনা আপা, আজকে কি আমাকে একটু রান্না করতে দেবে? রুবিনা দু হাতে না করে পরপর দুবার দুপাশে মাথা নাড়িয়ে বলল, একদম না ম্যাডাম, কিছুতেই না। স্যার আমাকে চাকরি থেকে বের করে দিবে। কি খাবেন তা বলুন, আমি এনে দিচ্ছি। খাবো না, বানাবো। ক্যাশিউ নাট সালাদ। আমি করে দিচ্ছি। নো, আমি বানাবো প্লিজ। তোমাদের স্যার জানবে না, সব তোমরা করবে, আমি ইনস্ট্রাকশন দিব। না, হবে না। ঈশান এসছে? হ্যাঁ, 10 মিনিট হচ্ছে। এর মাঝে মোনার রুমে কড়া নড়ল। ঈশান ঢুকে মাকে সালাম দিয়ে বলল, কি করছো মা? বাবা, আমাকে একটু রান্নাঘরে নিয়ে চলো। তোমাদের বাবা ছেলের পছন্দের ক্যাশিউ নাট সালাদ করব। ঈশান মৃদু ধমকে বলল, কোনো প্রয়োজন নেই, পরে করবে। আমার ভালো লাগছে না রুমে, একটু রান্না করি প্লিজ। মায়ের আদুরে বাহানায় হার মেনে মাকে নিয়ে বের হলো। সিঁড়ি অব্দি এসে মোনার হাত ধরে ঈশান নামাতে চাইল। দেখতে পেল মোনার স্কার্টের জন্য পা ফেলতে কষ্ট হচ্ছে। মোনাকে কোলে তুলে নিল। দেখতে ঈশান বেশ বড়, বাবাকে ছাড়িয়ে যাচ্ছে দিনকে দিন। মোনাকে কোলে তুলে নেওয়া যেন এদের বাবা ছেলের কাছে পুতুল কোলে নেওয়ার সদৃশ। স্কার্ট দেখে বকতে বকতে বলল, কি পরেছো মা এগুলো? নুয়ে পড়বে। চাচিকে তো দেখতাম একটা ডানাওয়ালা জামা পরতে। ডাইনিংয়ে এসে মোনাকে নামিয়ে দিল। বিকেলের নাস্তা রেডি করেছে আইরিন। তুষি ইতুকে নিয়ে হাজির হলো। মোনা অবাক হয়ে তুষিকে বলল, তুষি আপু কি ডানাওয়ালা জামা পরেছিলে তুমি ইতু হওয়ার সময়? তুষি তবদা খেয়ে বলে, ডানাওয়ালা মানে কি বলো ভাবি? তুমি ইতু হওয়ার সময় ঈশান বলল তুমি নাকি ডানাওয়ালা জামা পরেছিলে। ঈশান সবাইকে থামিয়ে বলে। তুষি, আইরিন আর রবিনা দুয়াধর আলগা করে তাকিয়ে আছে। ছেলে বলে কি, বাদুরের টানা? অকস্মাৎ রবিনা অট্টহাসি দিয়ে বলল, ঈশান, ওটা কাফতান, বাদুরের ডানা না। আইরিন এবং তুষিও হাসছে। ঈশান ভ্রুকুচকে বলে, কাপ্তান না ক্যাপ্টেন। ক্রিকেট খেলাই হয়, ডিফেন্স জবের রেজিগনেশনে হয়। ঠিকঠাকভাবে বলো আন্টি। আর কাপড় চোপড়ের নাম কোনো ক্যাপ্টেন হবে, ওইটার নাম ডানাওয়ালা জামা। মোনা হাসতে হাসতে পেট ধরে চেয়ার টেনে বসলো। ঈশানকে থামিয়ে বলল, বাবা থাম, আমাকে একটা ডানাওয়ালা জামা কিনে দিস, ওটা পরবো। এরপর সারা ঘর ডানা মেলে মিন্নির মতো উড়বো। মজা নিলে মা? মোনা মুখ দিয়ে হাসি চেপে দুপাশে মাথা নেড়ে বলল, একদম না, এত বড় স্পর্ধা আমার নেই। ঈশান চাচির দিকে তাকিয়ে বলে, তোমার ডানাওয়ালা জামা কই পাওয়া যায়? তুষি হাসতে হাসতে বলে, অনলাইনেও পাবে, শপেও পাবে। আমার নামে মাকে দেখিয়ে কয়েকটা অর্ডার দিও তো, আমি তো এইসব চিনি না। আর রুবিনা আন্টি, খবরদার এইসব জামাকে বাইরে ক্যাপ্টেন বলবা না, লোকে হাসবে। আইরিন থামিয়ে বলে, ওরে বেকুব রে, ক্যাপ্টেন না, ওইটার নাম কাপ্তান। শাড়ি, 3 পিস, জিন্স, টি শার্ট যেমন পোশাকের নাম, তেমন কাপ্তানও পোশাক। এটা প্রাচীন পোশাক, ভার্সিতে প্রচলন হয়েছিল। সুতি বা নিলনের কাপ্তান গরমে বেশ আরামদায়ক। মাঝে মাঝে আমিও পরি। আগে তো নারীদের পাশাপাশি পুরুষরাও পরতো, এখন যুগের পরিবর্তনে শুধু নারীরা পরে। বুঝতে পারলি? ঈশান নাক মুখ কুচকে বলে, পোশাকের কি আকাল পড়েছিল যে এইসব কাপড় পুরুষ পরতো? কেমন লাগবে ভাবো আমি যদি এই পোশাক পরি? মোনা হাসতে হাসতে বলে, বেশ সম্ভব, চমৎকার। ঈশান ডানা মেলে উঠছে ডানাওয়ালা পোশাক পরে। ব্যাটম্যান ঈশান উইথ ইয়ংস। মা, লাগবে না প্লিজ। আর আমাকে নিয়ে ভেবো না মনে মনে। কেমন বিশ্রী লাগবে, ওই যে এখন ভাইরাল ভাইয়া, আক্তার আপু গুলার মতো লাগবে। আমি সাধারণ ডেনিমার টি শার্টে ভালো, তবে তোমাকে আমি কটা কিনে দিচ্ছি, কেমন? ঈশান নুডলসের বাটিটা টেবিল থেকে তুলে সোফায় বসে টিভি দেখায় মনোযোগ দিল। এদিকে তুষি, আইরিনরা ডাইনিংয়ে ঈশানকে নিয়ে হাসাহাসি করতে ব্যস্ত। এর মাঝে ইমরান চলে এসেছে। আইরিন বকাবকি করছে মোনা কেন রান্না করছে তা নিয়ে।
ফ্রেশ হয়ে সে ইমরান টেবিলে চেয়ার টেনে বসে বোনকে ইশারায় বারণ করছে। মোনা রান্নাঘর থেকে বের হয়ে ইমরানকে দেখে খানিকটা ভীত হয়ে বলল। শুধু আজকে? ইমরান মাথা নেড়ে সায় দিয়ে বলল। ঠিক আছে করো। মোনা পুনরায় নিজের কাজে লেগে পড়ল। এদিকে আইরিন ভাইয়ের কাছে এসে বলল। বাড়িতে কি কাজের মানুষের অভাব? ও কেন কাজ করবে? আপা করুক, যা করতে চায় দাও। কষ্ট হয় এমন কিছু না করলেই হলো। সারাদিন শুয়ে বসে থাকতে থাকতে হয়তো বিরক্ত। কিছুক্ষণের মাঝে খাবার রেডি করে মোনা টেবিলে দিল। ইমরান খেতে খেতে আর চোখে মোনাকে দেখছে। আগের চেয়ে অনেকটা স্বাস্থ্যবান লাগছে, গালগুলো ফুলেছে, স্কার্ট পরাতে চেহারায় বাচ্চামো ভাব ফুটেছে। দূর থেকে দেখলে মনেই হবে না যে অন্তঃসত্ত্বা। সহসা চোখ গেল মোনার ডান গালের তুলির আঁচড়ের রঙে, দেখতে বেশ আদুরে লাগছে। নয়নার রিক্তা আসার কথা আজ। ইমরানের পাশের চেয়ার টেনে বসে মোনা আনন্দের সাথে বলল। একটা ম্যাজিক দেখবেন? ঈশান থতমত খেয়ে গেল। ঈশান শুকনো ঢোক গিলে বলল। মা, আবার ম্যাজিক? মোনা মাথা নেড়ে বলল। এটা সেই ম্যাজিক নয়, দেখুনি না। এর মাঝে নয়ন এবং রিক্তা এসে যোগ দিল। ইমরানের অন্য পাশে নয়ন বসলো। মোনা রাবেয়াকে বলে একটা বাটিতে 2টো ডিম এনে ইমরান এবং ঈশানের সামনে দিল। ইমরানকে বলল। একটা তুলুন তো ইমরান সাহেব। ইমরানের কাছে ব্যাপারটা ঘাপলার মনে হলো, তবুও স্ত্রীকে খুশি করতে যেই না ডিমের হাত দিল, ডিমটা জেলের মতো লাগলো। মনে হলো কোনো তুলতুলে বল। এই প্রথম এতটা ঘাবড়ে গিয়ে বাটি থেকে হাত সরিয়ে নিল। জোর আওয়াজে বলল। হোয়াটস দিস? ভারী আওয়াজে ডাইনিংয়ের বাকিরাও চমকে উঠল। ঈশানকে সাথে ঈশান ভয় পিছিয়ে বলে। মা, পাপার কিছু একটা হয়েছে, আমি ধরলে ডিম কামড়ে দেবে। নয়নের দিকে বাটি এগোতেই নয়ন মানা করলো। ইমরান বিস্ময় নিয়ে মোনাকে দেখছে। জোরাজুরির পর নয়ন ধরল। আল্লাহ আল্লাহ, এটা কি? মোনা ভয় লাগিয়ে সবাইকে বলল। এখন এখান থেকে একটা আলাদিনের দৈত্য বের হবে। এর মাঝে ইমরান হাত নাকের কাছে নিয়ে দেখলো গন্ধটা কেমিক্যাল টাইপ। একটু জিহবা দিয়ে টেস্ট করলো, ভীষণ অবাক হলো। হেমের মাথায় এইসব এলো কি করে? মোনার দিকে তাকিয়ে বলল। মোনালিসা, এইসব দুষ্টুমি কি আগে করেছো কখনো? মোনা দুপাশে মাথা নেড়ে বলে। একদম না, এই প্রথম। ইমরান কপালে হাত দিয়ে বলল। বুঝছি, ইনশাল্লাহ যে আসবে সে আমার মাথার চুলগুলো রাখবে না। এত বছর যা করনি, এখন কেন এই বিচ্ছুপনা করতে হচ্ছে? কাজের কি অভাব পড়েছে? নয়ন ইমরানের দিকে তাকিয়ে বলে। কি ছিল এটা? ডিমের মতো, কিন্তু ডিম না, কেমন নরম তুলতুলে। ইমরান হতাশ গলায় বলল। ডিমই ছিল, ভিনেগারে ডুবানো। কালকে থেকে হয়তো ডুবিয়ে রেখেছে। 24 ঘন্টা রাখতে হয়, তাই বাড়িতে ডিম ধরার পর ডিমের খোসাটা নরম লেগেছে। কারণ খোসা ক্যালসিয়াম কার্বনেটের তৈরি, আর ভিনেগার হলো অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। ভিনেগার ডিমের খোসার ক্যালসিয়াম দ্রবীভূত করে, কিন্তু খোসার পর্দার মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে না। এর ফলে রাবারি পর্দা তৈরি হয়, যা ডিম ভাঙা ছাড়াই লাফিয়ে উঠতে সাহায্য করে। তুই এখন এই ডিম দিয়ে বাউন্স করতে পারবি? উপস্থিত সকলের কপালে চোখ। মোনা সবকটা দাঁত দেখিয়ে হাসছে। ইমরান অসহায় চোখে তাকিয়ে বলল। আর কি কি প্ল্যান আছে? আপাতত আর কিছু না, এমনি দেখলাম শিখে মজা লেগেছে তাই। ঈশান এগিয়ে এসে ডিম তুলল। এবার সে বেশ মজা পাচ্ছে। খুশি হয়ে মাকে বলল। মা, আমাকে শিখিয়ে দিয়ে তো বেশ মজার এক্সপেরিমেন্ট। কোনো দরকার নেই মোনালিসা, বুঝতে পারছো তোমার এসব দুষ্টুমি বেবি শিখবে। মানে কেন মাথাটাকে এসব দুষ্টু কাজে ব্যস্ত করছো? আমি সারাদিন কি করব? যা ইচ্ছে করো, তবু প্লিজ এইসব না। সত্যিই তো যা ইচ্ছে তাই করব। না, আবার মাথায় কি করে চোখ পাকাচ্ছ? শুধু আপনাকে জ্বালাবো, চলবে? দীর্ঘশ্বাস ফেলে বলল। ঠিক আছে, জ্বালিও, তবু এইসব করো না। কখন কি দুর্ঘটনা ঘটাবে বলো তো যায় না। বাগানে হাঁটছে দুজন। ইমরান বেশ কিছুদিন হচ্ছে জমিদার বাড়ির সমস্যা পুরোপুরি সমাধান করেছে। এত বড় জমিদার বাড়ি ধূলিসাৎ করা কম কথা ছিল না। ভেবেছিল ঐতিহাসিক স্থান হিসেবে রেখে দিবে, কিন্তু এই জায়গা ভয়ঙ্কর হয়ে ওঠে রাত্রিতে। কারো জীবনের কোনো ঝুঁকি না নিয়ে মাটির সাথে মিশিয়ে বিস্তীর্ণ বিরান ভূমিতে পরিণত করলো। অদ্ভুত ব্যাপার হলো, সেখানে ড্যানিয়েলের কোনো অস্তিত্বই ছিল না। ভালো খারাপ সব কিছুর পুরস্কার পরকালে যেমন আছে, তেমন এই পৃথিবীতেও আছে। সে কথা কিছু অদম বুঝেও না বোঝার ভান করে জীবনটাকে পাপাচারে ভরিয়ে তোলে। ফলস্বরূপ ইহকাল এবং পরকাল দুই হারায়। নয়ন ঘোর ভাঙিয়ে প্রশ্ন করল।
ওখানে কি কিছু করবি ভাবলি? ইমরান চিন্তিত গলায় বলল, ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি কোনো কিছু করতেই মন সায় দিচ্ছে না, তাই করবো ভাবি মন পিছিয়ে যায়। তবে এভাবে পড়ে থাকবে? না, একটা উপায় আছে। কি সেটা? মোনালিসার একটা ফুলের রাজ্যের শখ ছিল, ভাবছি দেশি বিদেশি বিভিন্ন জাতের ফুল চাষ করব। সেই ফুল দিয়ে না হয় একটা নতুন বিজনেস করলাম, অত্যন্ত কাজে লাগবে। আর এখন ফুলের বিজনেসও ভালো। ফুল এমন একটা জিনিস সবাই পছন্দ করে, উৎপাদন বেশি হবে, মূল্য কম হবে। কি বলিস? আইডিয়া দারুণ, কাজে লাগিয়ে দেখতে পারিস। দুই বন্ধুর আলাপের মাঝে সুখ দুঃখের বিস্বাদ আলাপ চলছে। আচমকা নয়ন বলল, সেদিন কাকুনকে দেখলাম জানিস, আমাকে প্রশ্ন করলো মোনা কেমন আছে। স্বাভাবিকভাবে উত্তর দিলাম, মনে হয় শুনেছে মোনার ব্যাপারে। বেশ পরিবর্তন লক্ষ্য করলাম। ইমরান মাথা ঝাঁকিয়ে বলল, পরিবর্তন হলে তো ভালোই। বাগাত ছেড়ে বাড়ির ভেতর প্রবেশ করছে দুজন। ইমরানের মনে পড়েছে গত পরশু কাকনের সাথে দেখা হয়েছে রেস্টুরেন্টে। মিটিং শেষে বেরিয়ে যাবে, তখনই দেখা হলো এলিভেটরে। ইমরানকে অভিনন্দন জানালো বাবা হওয়ার জন্য। এক পর্যায়ে প্রশ্ন করলো, ইমরান, মোনাকে কি আমার চেয়ে বেশি যত্ন করো? ইমরান কথা বাড়ায়নি। ততক্ষণে লিফট গন্তব্যে পৌঁছলো। ইমরান বের হয়ে প্রত্যুত্তরে বলল, তুমি যত্নটা পেয়েছো আমার বড় সন্তানের জন্য, মোনালিসা যত্ন পায় আমার বর্তমান সন্তান এবং তার নিজের জন্য। বাকিটা বুঝে নিও। পেছন ফিরে চায়নি ইমরান। জানে কাকনের সহ্য ক্ষমতা নেই এই কথাটুকু সইবার। ইমরানের কাছে এই ব্যাপার বলতে বেশ সহজ হলেও কাকনের কাছে শুনতে সহজ ছিল না। বাবার সাথে কথা শেষ করে কিছুক্ষণ গাল ফুলিয়ে বসে আছে। অনেকক্ষণ হলো ইমরানের জন্য অপেক্ষা করছে, এখনো আসছে না। বিকেলের পেন্টিংটা শেষ হয়েছে। ইমরানের এইসব জিনিসে অনেক শখ, মাঝে সাঝেই মোনা আঁকায়। ইমরান যেটা সবচেয়ে বেশি পছন্দ করে সেটা স্টাডি রুমে লাগিয়ে দেয়। দরজা দিয়ে ইমরান ঢুকতেই মোনা বলে উঠল, এতক্ষণ কোথায় ছিলেন? আমি অপেক্ষা করছিলাম। দেখুন পেইন্টিংটা কেমন হয়েছে। ইমরান এক কথায় জানালো। খুব সুন্দর। মোনা কিছুক্ষণ তাকিয়ে থেকে মন খারাপ করে আয়নার সামনে বসে সাজগোজ করছে। ইমরান ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে মোনার কাণ্ড দেখছে, মুখ চেপে হাসছে। এত রাতে লিপস্টিক কেন লাগাচ্ছে? গত 4-5 মাস তো ইমরানকে কাছেও ঘেঁষতে দেয়নি অদ্ভুত সব অজুহাতে। ইমরান নিজেও চেয়েছে মেয়েটা ভালো থাকুক, সারাক্ষণ আতঙ্কে থাকে। গত মাসে রাতে অফিস থেকে আসার পর হালকা ফ্রেশ হয়ে ইমরান ঘুমিয়ে পড়েছিল। রাতে 3টা বাজে হুঁশ হলো। উঠে দেখে পাশে বসে প্যাচ প্যাচ করে কান্না করছে। ধরপড় করে উঠে প্রশ্ন করলো, কি হলো মোনালিসা, কাঁদছো কেন? ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলে, আজকে আপনি রাতে গোসল করেননি কেন? আপনার শরীর থেকে পারফিউমের গন্ধ আসছে। আমার বমি বমি লাগছে, আবার মাথাও ব্যথা করছে। ভেবেছিলাম আজ আপার কাছে শুব, কিন্তু আপনাকে না ধরে তো আমি ঘুমোতে পারি না। ইমরান বিস্মিত হয়ে বলল, মোনালিসা, এই পারফিউমটা তুমি আমাকে উপহার দিয়েছো, এটা তো গন্ধ লাগছে। হুম। বাকিগুলো তো সব তুমি স্টোরে রেখেছো, এখন থেকে কোনটা লাগাবো তাহলে? কিচ্ছু লাগানো লাগবে না, আমি আপনাকে মেরিল লোশন লাগিয়ে দিব। ওটার স্মেল সুন্দর, ওটা আমি লাগাই। আচ্ছা, আর কিছু? আপনাকে জঙ্গলি লাগছে, মুখের দাড়িগুলো শেপ নষ্ট হয়েছে। আমি জড়িয়ে ধরে গাল লাগাই, আপনার গালে আমাকে ব্যথা দেয়। সাইজ করে সুন্দর করে কাটেন না কেন? কাজের চাপে বেশ কিছুদিন নিজের প্রতি খেয়াল রাখা হয়নি, তবুও এতটা অগোছালো লাগছে না যতটা মোনা বলছে। সারা রাত ঘুম হয় না, মাঝে মাঝে মোনার পেট ব্যথা ওঠে, যার কারণে আতঙ্কে থাকে। এখন মোনার এইসব কথা শুনে মুখের বুলি বন্ধ হয়ে গিয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো মধ্যরাত। চুপচাপ খাট থেকে উঠে গলায় তোয়ালে নিয়ে গোসল করতে চলে গেল। ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখলো। আয়নার দিকে তাকাতেই মনে হলো আয়নার ভেতরের ইমরানটা হেসে বলছে, কিরে ইমরান, কেমন লাগছে? মেয়েটাকে কষ্ট দিয়েছিলি না 4 বছর আগে, এখন বোঝ। মন চাইছে আয়নাটা ভেঙে ফেলতে। ফোঁস করে দম ছেড়ে নিজে নিজে বিড়বিড়িয়ে বলল, আমার খুব ভালো লাগছে, আমার বউ আমাকে জ্বালাচ্ছে, তাতে তোর কি? আচানক মনে হলো দুশ্চিন্তায় মাথা এলোমেলো হয়েছে। আয়নার সাথে নিজে নিজে কথা বলার মানুষ ইমরান নয়, মানুষের সাথে বেশি কথা বলা এড়িয়ে চলে, অথচ আজ সে আয়নার সাথেও কথা বলছে। ট্রিমার নিয়ে দাড়িগুলো শেভ করে কেটে ভালোভাবে গোসল করে বের হলো।
বারবার তোয়ালে দিয়ে শরীর মুছে গন্ধ শুকে দেখছে পারফিউমের গন্ধ আছে কিনা, নতুবা আবার পাঠাবে গোসলে। ইমরানকে বের হতে দেখে মোনা এগিয়ে এসে নাক টানলো, মুখে হাসি নিয়ে জড়িয়ে ধরে বলল, এখন পারফেক্ট, আসুন আমাকে বুকে নিন। এবার আমরা ঘুমাবো, পারফিউমের লাগানোর প্রয়োজন নেই। বেবি লোশনটার স্মেল ভালো। ইমরান ঠোঁট চেপে হেসে বলে, আচ্ছা, লাগাবেন? অবশ্যই। প্রায়শই এমন অদ্ভুত কাজের সাক্ষী ইমরানকে হতে হচ্ছে। মাঝে মাঝে বেশ উপভোগ করে, নিজে নিজে হাসে। ভাবনাচ্যুত হলো আপাতত। মোনা সাজগোজ শেষ করে কাছে এসে বলল, আমাকে আজ কেমন লাগছে? অনেক সুন্দর, কিন্তু এত সেজেছো যে রাতে? রাতটা কি আমার? হ্যাঁ, সব রাতেই তো আপনার। আজ অবশ্য আমি সব আপনার দেয়া উপহার পড়েছি। দেখুন আমাকে কি সুন্দর লাগছে। বারবি বারবি, তাই না? খুব। এখন আপনাকে একটু আদর করে আমি ঘুমাবো। আমার চুলে বিলি কেটে দেবেন। ইমরান ঠোঁট কামড়ে হাসছে। সেই হাসি দেখে মোনা বলে উঠল, ইমরান সাহেব, হুম। আপনি কি স্বপ্ন দেখছেন? আমি কিন্তু আপনার দুগালে দুটো ছোট্ট আদর দিব বলেছি, এর বেশি কিছু না। ইমরান হঠাৎ করে জোরে অট্টহাসি দিতে দিতে বলল, মোনালিসা, আমার জীবনের বেস্ট সময়টা আমি কাটাচ্ছি। বিশ্বাস করো, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার মেয়েটা তোমার কপি ক্যাট হবে। তুমি নিজে নিজে কেন এত দূর ভাবছো? আমি কি তোমার কাছে কিছু চেয়েছি? মোনা লজ্জা পেয়ে বিড়বিড়িয়ে বলল, আপনাকে আমি অনেক জ্বালাচ্ছি আমি জানি, কিন্তু আমি এমন না। আমি জানি তো এইসব। ইমরানের কোলে উঠে বলল, আজ আমার অনেক মন খারাপ ছিল, তাই সারাদিন এমন পাগলামি করেছি। কেন মন খারাপ? আমার কোনো ত্রুটি? না, কাকুন আপা ফোন দিয়ে বলেছিল নিজের যত্ন রাখতে, ঈশানকে আর আপনাকে দেখে রাখতে। আমি অনেক ভাগ্য করে আপনাকে পেয়েছি। তখনই আমার কষ্ট লাগছিল এই ভেবে যে এক সময় তো ওনাকে অনেক ভালোবাসতেন। ওনাকে ভুলে গিয়ে আমাকে মন থেকে ভালোবাসতে পারছেন? আমার এখনের অবস্থা কি আপনাকে ঈশানের জন্মের সময়টাতে মনে করিয়ে দিতে? আমার এখনের অবস্থা কি আপনাকে ঈশানের জন্মের সময়টাকে মনে করিয়ে দেয় না? ইমরান নিশ্চুপ, মিথ্যা বলবে না। মনে করিয়ে দেয় অনেক স্মৃতি বিস্মৃতি। তখন যে সাধ্য ছিল কাকনের জন্য সবটুকু দিয়ে চেষ্টা করেছে, চেয়েছে ঈশানের জন্য হলেও সংসারটা টিকিয়ে রাখতে। সেদিন কাকন ভালোবাসা পায়ে ঠেলে দিয়ে স্বামী সন্তান ছেড়ে চলে গিয়েছিল। বুকের মাঝে কষ্টগুলো দলা পাকিয়ে থাকে। সেই কষ্ট থেকেই নতুন ইমরানের সৃষ্টি। মোনার মাথা বুক থেকে উঠিয়ে কপালে আদুরে স্পর্শ দিয়ে বলল, ঈশানের বাবা ঈশান ব্যতীত সব ভুলে গেছে। ঈশানের বাবা তার মাকে বুকে আগলে রেখে সারা জীবন ভালোবেসে যেতে চায়। কয়লা পুড়ে হীরা হয়। তোমার ইমরান সাহেব পুড়তে পুড়তে এখন হীরার মতো পাথর হয়েছে। হীরার মূল্য যতক্ষণ তুমি দেবে ততক্ষণ। প্রকৃতপক্ষে হীরা পাথর ব্যতীত কিছুই নয়। কাকনের কাছে ইমরান পাথর ছিল, তাই ছুঁড়ে ফেলেছে। তোমার কাছে ইমরান কোহিনূর, তাই মাথার তাজ করে রেখেছ। ঈশানের জন্মের সময়টা আমি যতটা খুশি ছিলাম, এখন তার চেয়ে দ্বিগুণ। কারণ আগে আমার এক সন্তানের খুশি ছিল, এখন 2 সন্তানের। বুঝলে? মোনা হেসে বলে, আমি বোধহয় এই জন্য বারবার আপনার প্রেমে পড়ি। হতে পারে। আর আমার বোধহয় এই জন্যই বারবার আদর করতে ইচ্ছে করে। এই যে আরো বেশি আদরে হচ্ছ। প্রিয় মোনালিসা, রাত কেটে যাক, না ঘুমানো চোখ, জেগে থাকি পাহারায় প্রহর নামুক। ঘুমাক না হয় মায়াবী দু চোখ, রাত্রির শুকতারা মাটিতে খসুক। বাগানে পানি জমেছে বৃষ্টির। রাবে এবং মতিয়া কাজে ব্যস্ত পানি সরাতে। আইরিন ওদের বকাবকি করছে। পুঁইশাক গাছ লাগিয়েছিল শখ করে, গাছটা বেশ বেড়েছে। ইমরান খুব পছন্দ করে খায় পুঁই চিংড়ি রান্না করলে। গত রাতের ঝোড়ো হওয়া বৃষ্টির পানি লতাগুলোকে এলোমেলো করে দিয়েছে। জোয়ারদার ঝাড়ু দিচ্ছে বাগান। ঈশান কলেজ থেকে এসে নেমেছে ফুপির সাথে কাজে। হাঁটু অব্দি প্যান্ট কোটানো। বারান্দা থেকে মোনা দেখছে তুষির সাথে। তুষি বলল, ভাবি, আমারও নামতে ইচ্ছে করছে, ইতুটার জন্য পারছি না। মোনা মুখ গোমরা করে বলে, আমার তো রীতিমতো পানিতে গিয়ে ঝাঁপতে মন চাচ্ছে। কপাল খারাপ আমাদের, দুজন দুই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি। কি আর করা, তাকিয়ে তাকিয়ে দেখো, এটাই কাজ আপাতত। ঈশান মা চাচিকে হাত নাড়িয়ে ইশারা দিয়ে বলছে, মা, চাচি নামবে।
দুইজনই সবকটা দাঁত দেখিয়ে হি হি করে মাথা নেড়ে বলছে। নামবো নামবো আসি। আইরিন দিল এক কড়া ধমক। চুপ, ওখানে দাঁড়িয়ে থাক দুটো। এখানে কি তোদের ফুচকা চটপটির দোকান দিয়েছি যে নেমে খেয়ে যাবি? ওখান থেকে দেখ, জোক কেঁচো আছে, এগুলো বৃষ্টির আবদ্ধ। তোমরা আনন্দ করে লাফানোর মতো পানি না, পরে অ্যালার্জি হবে। দুটো মুখ গোমরা করে চুপচাপ দাঁড়িয়ে নিচের অবস্থা দেখছে। এর আগে এত পরিমাণ পানি বাগানে জমেনি। পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকা সত্ত্বেও এত পানি জমলো কি করে তার হদিস মিলছে না। অবস্থা এমন যে কেউ দেখলে ভাববে পানি ঢেলে দিয়েছে অথবা বাগানে বন্যা হয়েছে। সোহান আজ অফিস থেকে তাড়াতাড়ি ফিরেছে। বেচারা আসার পর থেকে মায়ের ধমক খেয়ে যাচ্ছে। বাগানের সব আগাছা তাকে দিয়ে পরিষ্কার করাচ্ছে। জোয়ারদার ছুটে এসে বলে, খালাম্মা, আমাকে পানি সরানোর লাইন তো পরিষ্কার, তো এত পানি জমলো কেমনে? ঈশান সোহানও এগিয়ে এসে সায় দিচ্ছে সেই কথায়। সপ্তান্তে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সকলে মিলে। আইরিন কোমরে ওড়না পেঁচিয়ে সবাইকে বলে তাকে অনুসরণ করতে। বাড়ির পেছন দিকে আইরিনের লাউ কুমড়োর মাচা, সেখানে খুব ভালো সবজির ফলন হয়। এখান থেকে বেশ কিছুবার লতি কচু উঠিয়ে খাইয়েছে সবাইকে। আশেপাশে অনেক বাড়ি পাঠিয়েছে রান্না করে। তবে গত মাসে মোনার কচু খেতে ইচ্ছে করলে আইরিন এখান থেকে তুলে খাওয়ানোর জন্য এসেছিল। তখন একটা পাইপলাইন চোখে পড়েছিল। ভেবেছিল হয়তো বাড়ির, সেদিনও ঘাবলা লেগেছিল। আজও মনে খুচুর খুচুর করছে। সোহানকে বলল, সোহান দেখ তো এই পাইপটা কিসের? সোহান এবং জোয়ারদার খুঁটিয়ে দেখছে। এক পর্যায়ে সোহান বলল, আম্মু এই লাইন তো আমাদের না, তুমি জানতা না? আমাদের না হলে আমার সবজি মাচার পাশে কি করছে? সোহান মইয়া নিয়ে দেওয়ালের ওই পাশটাতে গেল। ওই পাশে অ্যাডভোকেট গনি মিয়ার আলিশান বাড়ি। লাইন ধরে আগাতেই দেখতে পেল গনি মিয়ার বাগান অনেকটাই শুকনো। ঈশান ও সোহানের পিছু পিছু এলো। ঈশান ভাইকে বলে উঠল, ভাই, এই বাগানে পানি নেই, অথচ আমাদের ইয়ার্ডে এত পানি কেন? সেইটাই তো ভাবছি। জোয়ারদার রেগে গেল হঠাৎ। সোহানকে বলে উঠল, সোহান মামা, ওই হালার পুত্র কামাইল্লার কামেডি ওই বাগান পরিষ্কার করণের ডরে লাইন আমাগো লগে ফিট করে দিছে। এখন সব পানি আমগো বাগানে গিয়া ঢুকছে। ওরা তো আমি আজকে মাইরেই ফেলবো। এদিকে কেউ একজন পেছন থেকে চিৎকার দিচ্ছে চোর চোর বলে। জোয়ারদার চিৎকার শুনে উল্টো দৌড় দিতেই ঈশান ধমকে বলল, তুমি না ওরে মাইরা ফেলবা? এতটুকু কলিজা নিয়ে মারবা? তুমি চোর, দৌড়াচ্ছ কেন? জোয়ারদার থেমে বলে, ও হ্যাঁ, আমি গান ফলাইতাছি। এতটুকু বলে পাশ থেকে ইট নিয়ে ওই বাড়ির মালিক কামালের দিকে মারার জন্য ছুটল। অন্যদিকে কামালের হাতে শাবল, লাঠি, এগুলো নিয়ে তেড়ে আসছে জোয়ারদারের দিকে। অবস্থা বেগতিক। সামলাতে গিয়ে কঠিন অবস্থায় ঈশান এবং সোহানের। দস্তাদস্তিতে দুই বাড়ির সকল দারোয়ান স্টাফদের মধ্যে তুমুল ঝগড়া। মোটামুটি সবার আঘাত লেগেছে। মাঝে ঈশান এবং সোহান বেশ ব্যথা পেয়েছে। গনি মিয়া বাড়ি নেই। তার বড় ছেলে আয়নাল সালিশ ডেকেছে। আইরিনের সমবয়সী সে। বিনা অনুমতিতে বাড়ির ভেতর প্রবেশের জন্য সোহান এবং ঈশানকে কথা শুনিয়েছে। আইরিন গিয়েছে ছুটিয়ে আনতে। সে কিছুতেই শুনবে না। আইরিনের জন্য বাড়ির গেট অবধি খোলেনি। এর বিহিত করে এরপর ছাড়বে। সোহান ঈশানের যুক্তিতর্ক শুনতে সে নারাজ। ইমরানকে ফোন দিয়ে জানিয়েছে তার বাড়ি থেকে ইমরানের বাড়ির লোকজনদের ছাড়িয়ে আনতে। ইমরান স্পষ্ট জানিয়েছে সে যাবে না। শুরু থেকে আয়নালকে ইমরান পছন্দ করে না। পাড়ার সবাইকে সালাম দেয়, সম্মান করে, একমাত্র সে ব্যতীত। আয়নালের ভাষ্যমতে ইমরান তার চেয়ে বয়সে ছোট। দেখা হলেই উঠতে বসতে সালাম দিতে হবে। তা নয় এই লোক সরাসরি এড়িয়ে চলে। শুনেছে বিয়ে করেছে হাঁটুর বয়সী মেয়েকে। ইমরানের চরিত্র নিয়েও বাইরে বাইরে বেশ রটনা রটিয়েছে আয়নাল। ঈশান আর সোহানকে পেয়ে আকাশের চাঁদ পেয়েছে। এবার ইচ্ছে মতো জব্দ করা যাবে। ড্রয়িং রুমে বসে আছে ইমরান, হাতে একটি পত্রিকা, আয়েশ করে পড়ছে। মোনা পাশে বসে ইমরানকে বলছে, ছেলেগুলো সেই কখন গিয়েছে, ওরা দুপুরে কিচ্ছু খায়নি। গম্ভীর স্বরে বলল, এসে খেয়ে নিবে। আসবে কি করে? ওদের নাকি আটকে রেখেছে অ্যাডভোকেট চাচার বড় ছেলেটা। আপাকে তো ঢুকতেই দিল না। বলতে বলতে বাড়িতে একসাথে অনেক লোক প্রবেশ করলো। মোনা মাথায় ঘোমটা টানলো। মুখের সামনে থেকে পেপার সরিয়ে ইমরান দেখতে পেল রবিন ছাড়িয়ে এনেছে সোহান ঈশানদের।
সাথে আছে বাড়ির অন্যান্য লোকজন, জোয়ারদার, সালিম সহ বাকিরা। আয়নাল তার সাগরেদদের নিয়ে পিছু পিছু এলো, এসেই হুমকি দিয়ে ইমরানের দিকে আঙুল তুলে বলল, আজকের মতো ছেড়ে দিলাম, নিজের যাওয়ার সাহস নাই, চামচা পাঠাও আমার বাড়ির ছেলেদের ছুটাতে, পরের বার হাড় করে ভেঙে দিব। ইমরান নিজের জায়গায় অনড়, নির্বাক। ক্ষিপ্ত হলো মোনা, উচ্চ আওয়াজে বলে উঠল, কার হাড়গোড় ভাঙবেন? আমার ছেলেদের? এত সাহস আপনার? গুনে দেখেছেন নিজের হাড়গুলো, নিজের হাড়গোড় কয়টা ঠিক জায়গায় আছে? এই ছেলেগুলো আপনাকে ওদের হাত দিয়ে একটা আস্তে থাপ্পড় মারলেও নিজের পায়ে শক্তপোক্তভাবে দাঁড়ানোর ক্ষমতা নেই, আসছে হাড়গোড় ভাঙতে। এতক্ষণ অবধি ওরা শান্ত ছিল, এটা ওদের পারিবারিক শিক্ষা। চিৎকার দিয়ে আয়নাল বলে উঠল, চোরের মায়ের বড় গলা, মেয়ে মানুষের গলা এত উঁচু কেন? এই বাড়িতে কি পুরুষ মানুষগুলা বোবা? প্রত্যুত্তরে মোনা বলল, মুখ সামলে কথা বলুন। কে চোর? আমাদের ছেলেদের কোন যোগ্যতায় চোর বলছেন? শুনেছি আপনার তো কাম কাজ নেই, রাস্তায় রাস্তায় গিবদ গেয়ে বেড়ান, আর ও বাড়ির হাড়ির খবর নেন, আসছে যোগ্যতা শেখাতে। চুপ করো বেয়াদব মহিলা। আপনি চুপ করুন, অসভ্য পুরুষ। ইমরান তখনও নিশ্চুপ, স্ত্রীর দিকে তাকালো, মনে মনে ভাবছে বউটা ভালোই ঝগড়া করতে পারে। ইশারা দিয়ে মোনাকে বসতে বলল। মোনা নীরবে ইমরানের পাশে বসলো। ইমরানের নিশ্চুপতা দেখে ঈশানা সোহানও তাই কথা বাড়াচ্ছে না। রবিন স্যারের নিশ্চুপতা দেখে থমকে আছে। বাগান নিয়ে এর আগেও বেশ কয়েকবার আইরিনের সাথে ঝগড়া করেছে আয়নাল। ইমরান ঘাটায়নি, আইরিন সামলে নিয়েছে। আগে দুই বাড়ির মাঝে রাস্তা ছিল, পরে ঝামেলার জন্য দেওয়াল তোলা হয়েছে। ইমরান তখন খুব একটা দেশে থাকতো না বলে এইসব ব্যাপার আইরিন এবং ইস্তিয়াক দেখত। ঘটনা এখন স্পষ্ট। আয়নালের নির্দেশেই হয়তো কামাল এই বাড়ির সাথে পাইপ সংযোগ করেছে, যাতে করে আবর্জনা সব এই বাড়িতে প্রবেশ করে। নতুবা এত বড় সাহস একজন মালি নিজ থেকে দেখাতো না। আইরিনও চেঁচিয়ে উঠে বলল, আসছে আর একজন। এই ঝগড়াটা মহিলার কাজ তো খালি ঝগড়া করা, তা বলিহারি যাই বাপু। ইমরান, তোমার বাড়ি থেকে এদের কৃতজ্ঞ চলে নাকি? তুমি কোনো কথা বলো না? পুরুষগুলো কি? মাথা থেকে টুপিটা খুলতে খুলতে ইস্তিয়াক বাড়িতে প্রবেশ করছে। হাসতে হাসতে বলল, হয়েছে কি আইনাল সাহেব, এই বাড়ির পুরুষগুলোর মুখ চলে কম, হাত চলে বেশি, তাই আপনাকে সময় দিচ্ছে আপনার কথা শেষ করার। এদের হাত একবার উঠলে আর কথা বলার সুযোগ পাবে না। একবার তাকিয়ে দেখুন সবার দিকে, এরপর নিজের দিকে দেখুন। ঢোক গেলে আয়নাল সবার দিকে তাকিয়ে দেখল, থমথমে হয়ে আছে পরিবেশ। এরা এক একজন ভালোই শক্তিধর হবে, বেশ লম্বা আর সুস্বাস্থ্যের অধিকারী। সত্যি যদি মারে তবে রেহাই নেই, হাসপাতালে কমসে কম 1 মাস কাটাতে হবে। ইস্তিয়াক হেসে বলল, ভয় লাগছে না একদম, এই জন্য সবার চুপ করে আছে। আমাদের বাড়ির নারীরা আগে কথা বলে, কারণ তারা সতর্ক বাণী দেয়, এরপর পুরুষেরা সরাসরি অ্যাকশনে নেমে পড়ে। আমি কিন্তু কেস করব বলে দিলাম। আমি কি ঘরে বসে ঘাস চিবাবো? আমাকে দেখে ভয় লাগছে না একটু? আপনাদের বাড়ির সঠিক দলিল নিয়ে আসবেন, আর যেই পাইপটা আমাদের বাগানে ফিট করেছেন তা এখনও আছে, কার অনুমতি নিয়ে বসিয়েছেন জানাবেন। অনুমান করা যাচ্ছে আপনাদের বাড়ির দখল করা জায়গা নির্মিত। কাল সকালে কোর্ট থেকে নোটিশ আসবে। এখানে দাঁড়িয়ে কাপুরুষের মতো দাঁড়িয়ে মহিলাদের সাথে ঝগড়া না করে নিজের বাড়ির মহিলাদের সম্মান বাঁচানোর জন্য ছাদের ব্যবস্থা করুন। বলা তো যায় না, কাল নসিবে যদি আমাদের বাড়ির সামনের জারুল গাছ তলাটাও না জুটে, তখন তো স্টেশনে যেয়ে উঠতে হবে। সব তো সুদের আর ঘুষের কারবার। ইস্তিয়াকের দিকে আঙুল তুলে আয়নাল চিৎকার দিয়ে বলল, এই বেয়াদব, অসভ্য, কিভাবে কথা বলিস তুই? তুই 2 টাকার পুলিশ হইতে পারিস, আমিও সুপ্রিম কোর্টের উকিলের ছেলে। কি করবি দেখে নিব, তার আগে আমি তোদের। বাক্য শেষ হওয়ার আগে হুঙ্কার শোনা গেল, খবরদার
আর একটি বাক্য যদি আমার বাড়িতে আমার অপছন্দে উচ্চারিত হয়, কসম করে বলছি এখানেই পুঁতে দেব। সচকিত হলো বাকিরা। ইমরান আঙুল তাক করে পুনরায় গর্জে উঠল। আউট! এতক্ষণ হামকে তুমকে করলেও এবার চুপ হয়ে গেল আয়নাল। চুপ করে দাঁড়িয়ে ইমরানের চোখের দিকে তাকালো। ইমরান উঠে দাঁড়ায়। এতেই কাজ হয়েছে। রবিন ইমরানের ইশারার অপেক্ষায় ছিল। ইশারা পেতেই জোয়ারদার সালিম সহ আয়নাল ও তার সাগরেদদের সাথে নিয়ে বেরিয়ে এলো বাড়ি থেকে। গেটের কাছে এসে আয়নাল রবিনকে বলল, তোর মালিককে আমি দেখে নিব। রবিন হেসে বলল, এতদিন তো দেখছি, এখন দেখবেন স্যার কি জিনিস। আগে নিজের ঘর বাঁচান, দুদিন পর দেখা যাবে আমাদের গেটের কাছে থালা হাতে এসে বলছেন, মাগো দুটা ভিক্ষা দেন। মায়েরা ভাইয়েরা বোনেরা দুদিন ধরে কিছু খাই নাই। এতটুকু শুনে সবাই হাসাহাসি শুরু করেছে দারোয়ানেরা। আবার রবিন পুনরায় একে একে শরীরের বিভিন্ন জায়গায় চুলকানোর অভিনয় করে বলল, অত চুলকানির মলম বেচা লাগবে এভাবে। হাইরা মচাক চুলকানি, চুলকে রাজরানি, চুলকালে বাইরে হয় লাল পানি। আমার কাছে আছে সে লাল পানির মলম, পাগলা মলম। কিনবেন, লাগাইবেন, এরপর নাচবেন। বাকিরা হাসতে হাসতে লুটিয়ে পড়ছে। গজগজ করতে করতে দলবল সহ চলে গেল আয়নাল। রাতের খাবার শেষ। সোহান এবং ঈশানের ক্ষতস্থান পরিষ্কার করে দিয়েছে ঘরোয়া একজন ডাক্তার এসে। আইরিন দুজনকে খাইয়ে দিয়েছে। এদিকে মোনা বকেই যাচ্ছে আয়নালকে। রাবেয়া ছুটে এসে বলল, স্যার আমি চেষ্টা করছি। ইমরান রাবেয়ার কথা না বুঝে আইরিনের দিকে তাকালো। আইরিন ধমকে বলল, কথা স্পষ্ট বল, কোন মাস্তান? ইমরান রুম থেকে বের হতেই ইস্তিয়াক পিছু নিল। বলে উঠল, এত বড় পেটওয়ালা পোলা নিজের নাই ম্যাডাম, এত বড় পেটওয়ালা পোলা নিজের নাই ম্যাডাম। বাপ নিয়ে আসছে সালিশ মিলাইতে, বেককল। ভাইয়ের কড়া চক্ষু দেখে ইস্তিয়াক চুপ হয়ে গেল। সোহান এবং ঈশান উঠতে চাইলে আইরিন ধমকে বসিয়ে দেয়। ইমরান বোনের দিকে তাকিয়ে বলল, আসতে দাও ওদের। ড্রয়িং রুমে গনি মিয়াকে দেখে সুন্দর করে সালাম দিল ইমরান। বাবার বয়সী একজন মানুষ। মসজিদে দেখা হলে ইমরান নিজ থেকে সালাম দেয়, কৌশলাদি জানতে চায়। তখন অল্প স্বল্প কথা হয়। ভাবগাম্ভীর্য সম্পন্ন মানুষ। ইমরানও যথেষ্ট সম্মান করে। গনি মিয়া করমর্দন করে ইমরানকে বুকে টেনে নিলেন। ইমরান হেসে বলল, চাচা বসুন। গনি মিয়া সোফায় বসে বললেন, কেমন আছো? এই তো চাচা, আলহামদুলিল্লাহ। গনি মিয়া দম ফেলে ভাবুক ভঙ্গিতে বলল, মনে হয় আমি ভালো থাকতে দিলাম না। আজ যা যা হলো সব শুনলাম তোমার চাচির কাছে। ইমরান হেসে দিল। আয়নাল এবং ওর সাগরেদরা ইমরানের বর্তমান ব্যবহারে বিস্মিত। আইরিন হালকা নাস্তা দিল টেবিলে। গনি মিয়াকে সালাম দিয়ে বাড়ির সকলের খবর নিল। গনি মিয়া হেসে আইরিনকে বলল, মারে বয়স হয়েছে, মাঝে মাঝে চাচার ভুল হয়ে যায়। তোর বাগানে পাইপলাইনটা কিভাবে আসছে তা তো জানলাম না। বাসায় এলাম আধ ঘন্টা হলো, এর মাঝে এত কিছু হয়ে গেল টের পেলাম না। তোর চাচি বললো এসব ঝামেলা প্রায় হয়। আয়নালটা বুঝি অবুঝ, ওর কথা ধরিস না। পাইপটা তুলে বাগানের দেয়ালটা মেরামত করে দিব। আয়নাল গর্জে উঠল, আব্বা এটা শুধু বাড়বে না, আবার ঝগড়া করবে। এত সুন্দর করে বললেন না। গনি মিয়া রেগে ছেলেকে ধমকে বললেন, এক চড়ে সব কটা দাঁত ফেলে দিব বেয়াদব। তুই এসে এখানে ঝামেলা না করে সমস্যা সমাধান করলেও তো পারতি, তা না করে বাড়ির মেয়ে বধূর সাথে ঝগড়া করলি, অসভ্য। মোনা নিচে নামেনি। গনি মিয়া ইমরানকে হাত জোর করে বলল, ইমরান বৌমাকে বলবে আমাকে মাফ করে দিতে। এই গর্ধব না বুঝে খারাপ ব্যবহার করছে। সংসার করেনি তো বুঝবে কি করে মেয়ে বধূর সাথে কিভাবে কথা বলতে হয়। ইমরান হাত ধরে বলল, না না চাচা, এইভাবে বলবেন না, সমস্যা নেই। আপনি কষ্ট করে না আসলে হতো এইসব কথার জন্য। আসতে হতো বাবা, আমার বয়স বেশি হলেও তোমার সম্মানটা বেশি পাড়ায়। এভাবে আমাদের মাঝে তুচ্ছ বিষয় নিয়ে কোন্দল খুবই লজ্জাজনক। প্রতিবেশী আমরা, সুখ দুঃখে একে অন্যের পাশে থাকবো। আইরিনের হাতে রান্না বেশ, মাঝে সাঝে এটা সেটা তরকারি পাঠায় তোমার চাচির জন্য। সে তো আর একা খায় না, আমাকেও দেয়। আমি খুব তৃপ্তি করে খাই। ছেলের দিকে ফিরে বললেন, এই মাথা মোটাটাকে গুণা ধরবে না কেমন? নাতিগুলো কি বেশি ব্যথা পেয়েছে? ঈশান আর সোহান দুইজনই হেসে সালাম দিয়ে বলল, সমস্যা নেই, ঠিক হয়ে যাব। বাচ্চাদের ব্যবহার গনি মিয়া জানে না, যথেষ্ট ভদ্র। নিজের মাঝে অপরাধবোধ কাজ করছে ছেলের এহেন ব্যবহারের জন্য।
ইমরানের দিকে তাকিয়ে বলল, বাড়ির দলিল লাগবে তোমার? ইমরান কিঞ্চিত হাসলো। ইস্তিয়াকের দিকে তাকাতেই ইস্তিয়াক বলল, চাচা, ব্যাপারটা এতদূর করা তোই না। যদি আইনাল ভাই আপাকে আর ভাবিকে অপমান করত। আমাদের বাড়ির মেয়েরা যথেষ্ট আত্মীয় মর্যাদা সম্পন্ন। উনি যেভাবে উচ্চ আওয়াজে কথা বললেন, খুবই অভদ্রতার পরিচয় দিয়েছেন। ঈশান আর সোহানকে চোর বললেন। আমরা কি আমাদের ছেলেদের সেই শিক্ষা দিয়েছি? ভাইয়ের সামনে ছিল, আমাদেরও আজে বাজে ভাষা বলেছে, কেস করবেন বলেছে। তাই আমি বাধ্য হলাম সত্যটা বলতে। শোনো বাবা, ও বয়সেই বেড়েছে, বুদ্ধিটা এখনো খাটেই আছে। বাচ্চাদের সাথে কিভাবে কথা বলতে জানে নাকি আহমকটা? আর কার নামে কেস করবে? তোমাদের নামে। ওর পরিবার পথে বসবে সেই খেয়াল আছে ওর? আগ বাড়িয়ে কথা বলে সব জায়গায়। ইমরান আচমকা প্রশ্ন করলো, চাচা, জায়গার মালিকের কি খোঁজ পেলেন? দীর্ঘশ্বাস গনি মিয়ার দুপাশে মাথা নেড়ে বলল, না রে বাবা, আর মনে হয় পাবো না। এক জায়গায় শুনলাম লোকটা বছরখানিক আগে মারা গিয়েছে। জমির টাকাটা আলাদা করে রেখে দিয়েছি। জমির মালিক বেঁচে থাকলে টাকাটা দিয়ে মাফ চেয়ে নিতাম। যৌবনে করা ভুলের মাসুল বাকি জীবন আমার বিবেককে পুরাবে। ওই টাকাটা কোনো এতিমখানায় দিয়ে দিতে পারেন, বা কিছু সুবিধাবঞ্চিত শিশুদের দায়িত্ব নিতে পারেন। গনি মিয়া খুশিতে চকচক করা চোখে বলল, ভালো বলছো তো। তোমার পরিচিত বিশ্বস্ত আছে এমন? আছে বেশ কয়েকটা। আমি যাই প্রায়, আব্বার আম্মার নামে দিয়ে আসি। বেশ, আমাকে নিয়ে যেও ইনশাল্লাহ। সমস্যার সমাধান করে বেরিয়ে আসলো গনি মিয়া ও তার লোকজন। পথিমধ্যে আয়নাল বাবাকে প্রশ্ন করলো, আব্বা, আপনি আমাকে এত অপমান কেন করলেন? আমি তো ভাবছিলাম আপনি ওই ইমরানকে চড় থাপ্পড় মারবেন। ও কি চড় থাপ্পড় খাওয়ার মানুষ হলো? আমার গলা কাঁপে কথা বলতে। যোগ্য লোকের যোগ্য আসন। ইমরান সম্মানের যোগ্য আর তুমি অপমানের। সমস্যাটা তুমি এভাবে সমাধান করলে তুমিও সম্মান পেয়ে যেতে। ঝগড়াঝাটি করে এসেছো কুটনি মহিলাদের মতো। আমার মাথা গরম ছিল, কিন্তু ইমরান জায়গার কথা কিভাবে জানে? ইমরান জায়গা কিনেছিল আমাদের জায়গার মালিকের ভাইয়ের কাছ থেকে। বড় ভাইটা মিথ্যা মামলায় ফেসে গিয়েছিল, আমি সেই মামলা থেকে উদ্ধার করেছিলাম। টাকা ছিল না মামলা লড়া, টাকার পরিবর্তে এই জায়গা নিজের নামে করে নিয়েছিলাম, যা মামলার টাকার চেয়ে 10 গুণ বেশি ছিল সেই সময়টাতে। এভাবেই শুনেছি ইমরান। শালা একটা জিনিস। ভাষা সংযত করো। এর জন্য ওই বাড়ির ছেলেগুলো তোমাকে অপছন্দ করে। তোমার বয়সে ওরা পুরো সাম্রাজ্য চালাচ্ছে, আর তুমি বাপের অন্ন ধ্বংস করো। আজকে এর সাথে, কালকে ওর সাথে ঝগড়া, গোতাগুতি, দরবার সালিশ করে বেড়াও। লজ্জা করে আমার তোমাকে ছেলে হিসেবে পরিচয় দিতে। ওরা একবার খেপে গেলে রাস্তায় বসতে হবে আমাদের। এছাড়া পরিবারটা ভদ্র, ওর মুখের কথাই যথেষ্ট আমাদের পথে বসানোর জন্য। নিজের দিকেই তাকিয়ে দেখো, তোমার বাড়িতে তোমার সম্মান কতখানি, আর ওদের বাড়িতে ইমরানের সম্মান কেমন। শুধু বাড়িতে নয়, মহল্লা জুড়ে সবাই ছেলেটাকে শ্রদ্ধা করে। এগুলো পয়সা দিয়ে কিনে পাওয়া যায় না, অর্জন করতে হয়। তোমার মতো গর্ধবের মাথায় এসব ঢুকবে না। বাবার করা অপমান বেশ গায়ে লেগেছে। যত কিছু হয়েছে ওই আইরিনের জন্য। একটা শিক্ষা আইরিনকে সে দিতে চায়, কিন্তু ভয় হয় আবার শিক্ষা দিতে গিয়ে না ফেঁসে যায়। হঠাৎ গনি মিয়া বলে উঠল, মনের মাঝে কুটিল কিছু আসলে ছেড়ে ফেলো। এরপর ঝামেলা হলে তোমাকে আমি রাস্তায় নামিয়ে দেবো। মান সম্মান যা অর্জন করেছি এতদিনে সব তোমার জন্য খোয়াবো। মিনহাজের শরীরটা আগে থেকে কিছুটা সুস্থ। বাবা মা ভাই বোনেদের সাথে আলাপ চলছে। এর মাঝে মায়াকে বলে উঠল, মায়া, তোর সংসারটা একটু গুছাবুন। বাচ্চা কাচ্চা তো সংসারের সৌন্দর্য। একজন হলে আমরা নিশ্চিন্ত। মায়া হেসে বলে, ভাইয়া, আগে নাতনি আসুক আমাদের, মেয়েটা একটু যত্ন করি, এরপর নিজেকে নিয়ে ভাববো। এছাড়া শাহজাহান চাচ্ছে আগামী বছর বাইরে শিফট হবে, ওখানে গেলেই ভাববো। সালমা মায়ের কাঁধে হাত রেখে বলল, ওখানে একে কি পারবে? ওখানে তো আমরা, এখানে তো আমরা আছি। মায়া হেসে বলে, আরে একবার গিয়ে সব সেটেল করে চলে আসবো। তোমাদের শান্তি দিব না, তখন আমারটা পালবে। পারিবারিক আলোচনার এই মিশুক পরিবেশটা তৈরি হতে জীবনের বেশি অর্ধেক সময় শেষ মামুন সাহেবের। হাসি খুশি আনন্দে ভরা পরিবার তার। হাতে পায়ে লোশন লাগিয়ে ইমরানের দিকে তাকিয়ে হাসছে। ইমরান সোফায় বসে আন্দাজ করতে পারছে তার সাথে কিছু একটা ঘটতে যাচ্ছে। এখনই যদি না সামলে নেয় তবে এই বেবি লোশন থেরাপি চলবে। তাই মোনাকে কথার প্যাচে ফেলতে বলল, বেশ ঝগড়া করতে পারো তো তুমি। মোনা হাত থেকে লোশন রেখে বলল, নিচে করলে না অ্যাডভোকেট চাচার ছেলে আয়নালের সাথে। আপনার প্রক্সি দিচ্ছিলাম।
আপনি তো মুখের মধ্যে বোম ঢুকিয়ে বসেছিলেন। ওটাকে নীরবে ঘটনা পর্যবেক্ষণ বলে মোনালিসা, বোম ঢুকিয়ে বসে থাকা নয়। আমি অবাক হয়ে যাই তোমার শব্দ চয়ন শুনে। কোথায় পাও এসব? এগুলো পাওয়া লাগে না, পরিবেশগতভাবে চলে আসে। আচ্ছা একটা কথা, আমার এখন মোটু পাতলু দেখতে ইচ্ছা করছে, আমি কি তা পারবো? ঠোঁটের উপর তর্জনী রেখে এক দৃষ্টিতে সহধর্মিনীকে দেখে যাচ্ছে। মুহূর্তের মাঝে মুড সুইং হচ্ছে, আলো সরলরেখা বরাবর চলে, বেগ সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। এই স্পিড মিনহাজ কন্যার মুড সুইংয়ের স্পিডের কাছে হার মেনেছে। সেকেন্ড হতেও ঘড়ির কাঁটা ঘোরে, কিন্তু ইমরান যার মর্জি পরিবর্তনের কোনো সময় কাটানে। ইমরান দীর্ঘশ্বাস ফেলে রিমোট দিয়ে টেলিভিশন ছাড়ল। মোনা ভ্যানিটি ছেড়ে খাটে এসে বসলো। ইশারায় ইমরানকে ডাকলো। ইমরান পাশে বসে বাম হাতে মেলে দিতে মোনা ইমরানের বাম পাঁজরের পাশটাতে মাথা রেখে বলল, আমার মোটু পাতলু কেন দেখতে ইচ্ছে করলো জানেন? আজকে বাসার ঘটনার সাথে এপিসোড মেলালাম, মেলাতেই মনে হলো আহা, চরিত্রগুলো তো আমার পরিচিত। মোটু ছিল অ্যাডভোকেট চাচা, পাতলু আপনি, চিংগাম স্যার ইশতিয়াক ভাইয়া, আর জন হচ্ছে ওই আয়নাল, ডক্টর ঝাটকা হচ্ছে সোহান, আর আর খাসিকা রাম হচ্ছে ঈশান। অধৈর্যে আলগা হয়ে গেল ইমরানের। অবাকের চরম পর্যায়ে গিয়ে মনে মনে ভাবল, ওয়াহ, হোয়াট আ ফ্যান্টাস্টিক কম্প্যারিজন। ইতু মোনার খাটে বসে মা এবং বড় আম্মুর নাচ দেখছে। এদিকে আইরিন, রাবিয়া, মতিয়া ও রুবিনা দর্শকের মতো বসে আছে কালে হাত দিয়ে। ভর সন্ধ্যাবেলা নাস্তার পরে এই দুইজনের মাথায় ভূত চেপেছে। হাঁটতে যার কষ্ট, সে কি সুন্দর আস্তে করে ওড়না উড়িয়ে নাচে স্টেপ দিচ্ছে। ঈশান টেবিলকে তবলা বাজিয়ে গান ধরেছে। গাইতে গাইতে ঈশানও নাচতে শুরু করলো। মোনা যদিও কয়েকবার ওড়না উড়িয়ে মুদ্রা দিচ্ছে, তবে ঈশান আর তুষি নেচে বেড়াচ্ছে। ইতু খুশিতে খাটেই লাফাচ্ছে। মোনার মন রাখতে যা যা করা দরকার সব কিছুতেই সায় দেয় বাড়ির লোকজন। মাঝে মাঝে সবাই বাচ্চাদের মতো আচরণ করে। এদিকে মোনাকে পেয়ে তুষির আনন্দও দ্বিগুণ হয়েছে। আইরিন বলে, ওদের নাচ শেষ হওয়ার আগেই ইমরান, ইস্তিয়াক ও সোহান একসাথে রুমে ঢুকছিল। বাড়ির এই আয়োজন মেহফিল দেখে ছেলেগুলো তবদা খেয়ে জায়গায় দাঁড়িয়ে গেল। হাতের ওড়না গায়ে পেঁচিয়ে মোনা একপাশে দাঁড়িয়ে পড়ল পুরুষদের দেখে। ঈশান নেচেই যাচ্ছে। কারো নজরে পড়ার আগেই ইমরান সবাইকে আনন্দ করতে দেখে মুখ ঘুরিয়ে সিঁড়ি বেয়ে নেমে এলো মোনাকে চালিয়ে যাওয়ার ইশারা দিয়ে। মোনা পাটির সবকটা দাঁত দেখিয়ে পুনরায় আনন্দ করতে ব্যস্ত হয়ে গেল। ডাইনিংয়ে ভাগ্নে এবং ভাইকে নিয়ে বসে বিশদ আলোচনা জুড়ে দিল নির্বাচন রাজনীতি নিয়ে। প্রায় 30 মিনিটের মাথায় ওপর থেকে মেয়েরা নেমে আসলে যে যার কামরায় চলে যায়। ঈশান কামরা গুছিয়ে দিচ্ছে। মোনা চকলেট খেতে খেতে ক্যাম্পাসের গল্প জুড়িয়ে দিয়েছে। এক্সাম শেষ হয়েছে, সেমিস্টার ব্রেক চলছে মোনার। মা ছেলের গল্পের মাঝে ইমরান রুমে ঢুকলো। ঈশান বাবাকে দেখে বলল, পাপা কখন এলে? এই তো কিছুক্ষণ। পাপা জানো, আজ আমরা নেচেছি অনেক। ভেরি গুড। তুমি নাচতে পারো পাপা? না বাবা। অকস্মাৎ মোনার চোখে উল্লাস, উৎকর্ষ নিয়ে বলল, ইমরান সাহেব, একদিন আমার নাচ দেখব। তোয়ালে দিয়ে ভেজা মুখ মুছতে গিয়ে থমকে গেল। চক্ষু কোটর থেকে বহিরাগত প্রায়। এই দিনও দেখার বাকি ছিল। ঈশান মাথা চুলকে ভ্রু উঁচু করে মায়ের দিকে তাকিয়ে বলে, মা কিভাবে সম্ভব? পাপা এই বয়সে নাচলে কেমন লাগবে? ইমরান সাহেব, একদিন আপনার নাচ দেখব। সালমান খান, শাহরুখ খান বা হৃতিক রোশন নাচতে পারলে তোমার পাপাও পারবে। ইমরান তোয়ালে কাঁধে নিয়ে মোনার দিকে দাঁত খিচিয়ে অনিচ্ছুক হাসি দিয়ে বলে, আমি ইমরান, সালমান, শাহরুখ বা ঋতিক কেউ নই। তাই তো বললাম, ওরা তো বুড়ো, আপনি আরো ইয়ং। ঈশান মায়ের দিকে তাকিয়ে বলে, থাক মা, পাপার হয়ে আমি নিচে দিব। প্রয়োজন হলে সোহান ভাইকে একদিনের জন্য ভাড়া করব, তবু পাপাকে নাচাতে হবে না। ইমরান খাটে বসে বলে, ঈশান, তোমার মা আমাকে নিজের মতো কুচি খোকা ভাবে। না হয় কি এই বয়সে আমাকে নাচানোর আগ্রহ কিভাবে প্রকাশ করে? মিডিয়া জগৎ আলাদা, আমি খেটে খাওয়া মানুষ। মাঝে মাঝে জিম বা জগিং করি নিজের সুস্থতার জন্য। তার মানে এই না যে এখন নাচবো। আরো যে কি কি ভবিষ্যৎ আমাকে দেখতে হবে আল্লাহ জানে। মোনা ঠোঁট চেপে হাসছে। মাঝে মাঝে নিজেও বুঝতে পারে এই সময়টাতে মানুষটাকে প্রচুর বিরক্ত করছে।
হাসি মুখে মেনে নিচ্ছে মানুষটা। জীবনের এই সন্ধিক্ষণে শেষ সুখের দেখাটা হয়তো মিলেই গেল। জামদানি, কাতান ও দেশীয় শাড়ির এক্সিবিশন চলছে, আসতে তো হবেই। শাড়ি পরা মোনার পক্ষে কঠিন এখন। সময় প্রায় কাছাকাছি। জামদানি ফিউশনে গাউন পরে তার উপর স্ট্রাক পড়েছে। ঘড়িতে সন্ধ্যা 7টা। ঈশানের হাত ধরে গাড়ি থেকে বের হলো। ইমরান, নয়ন এবং মিনহাজ হলের ভেতর আছে। দেশি বিদেশি বায়াররা এসেছে। হলের দরজা দিয়ে ঢুকতে দেখে ইমরান মোনাকে আগলে নিল।